আচ্ছা, ইংরেজি গ্রামারের এই যে সব জটিল নিয়ম এগুলোকে কি ডিকোড করা যায়? মানে কোড ভাঙার মতো করে? ঠিক তাই। আজকের এই আলোচনায় আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের কোডটা ভাঙব আর এর ভেতরের সব রহস্য জেনে নেব। স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড। ভাবছেন গ্রামারের সাথে এর সম্পর্ক কি? এখানেই তো মজাটা। এর সাথে ইংরেজি গ্রামারের একটা দারুণ মিল আছে। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? চলুন তাহলে এই রহস্যটা একটু ভেদ করা যাক। তাহলে আসল প্রশ্নটা হলো, ইংরেজি গ্রামারকে কি সত্যি সত্যি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ডিকোড করা সম্ভব? মানে যেখানে প্রত্যেকটা নিয়মের পেছনে একটা নির্দিষ্ট কাঠামো, একটা লজিক কাজ করে। উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর আজ আমরা ঠিক সেটাই করে দেখাব। এই আলোচনাতে আমরা 4টি খুব পাওয়ারফুল অ্যাডভার্বিয়াল ক্লজের কোড ভাঙব। এগুলো শিখলে যে শুধু লেখালেখি ভালো হবে তাই না, বরং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এটা দারুণ কাজে আসবে। তো আমাদের লিস্টের প্রথম কোডটা হলো কজ অফ রেজাল্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে তাই না? এটা মূলত কোনো কাজের ফলাফল বা কনসিকুয়েন্স বোঝাতে কাজে লাগে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এর মূল কাজটাই হলো কোনো একটা ঘটনার ফলটা কি হলো সেটা দেখানো। মানে যদি প্রশ্ন করা হয় এর ফলে কি ঘটল, তার উত্তরটাই দেবে এই ক্লজ। একদম সহজ, কিন্তু খুবই কার্যকরী একটা টুল। আচ্ছা, এই ক্লজটা বানানোর জন্য আমাদের হাতে দুটো মূল কমান্ড আছে। একটা হলো সো দ্যাট আর আরেকটা হলো সাচ দ্যাট। এই দুটো স্ট্রাকচার ব্যবহার করেই আমরা খুব সহজে ফলাফলটা প্রকাশ করতে পারি। এবার একটা উদাহরণ দেখা যাক। দেখুন, এখানে দুটো একদম সাধারণ বাক্য আছে। হি ইজ ভেরি টায়ার্ড আর হি ক্যানট ইভেন স্ট্যান্ড। এই দুটোকে আমরা সো দ্যাট দিয়ে জুড়ে দিয়ে একটা দারুণ কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে ফেললাম। হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ইভেন স্ট্যান্ড। দেখেছেন বাক্যটার মধ্যে কি সুন্দর একটা গভীরতা চলে এলো? পরীক্ষার সময় সেন্টেন্স জয়নিংয়ের জন্য এটা কিন্তু একটা অসাধারণ কৌশল। ওকে, ক্লজ অফ রেজাল্ট তো বোঝা গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় কোড মানে ক্লজ অফ কন্ডিশনের দিকে যাওয়া যাক। এর কাজ হল নাম শুনেই যেমনটা মনে হচ্ছে কোনো শর্ত বা রিকোয়ারমেন্ট ঠিক করে দেওয়া। এর ফাংশনটা খুব সোজা সাপটা। মেন ক্লজের কাজটা হতে গেলে যে শর্তটা পূরণ করতে হবে সেটাই বলে দেয় এই ক্লজ। মানে এটা সোজা কথায় কোন শর্তে এই প্রশ্নটার উত্তর দেয়। এই শর্ত দেওয়া বাক্যগুলো বানানোর জন্য আমাদের হাতে বেশ কয়েকটা টুল বা কনজাংশন আছে। যেমন ইফ, যার মানে তো আমরা সবাই জানি যদি। আবার আছে আনলেস, যার মানে হলো যদি না। এখানেই শেষ না, প্রোভাইডেড দ্যাট বা সো লং অ্যাজের মতো কিছু ফ্রেজও আছে। এগুলোর মানে দাঁড়ায় এই শর্তে যে। প্রত্যেকটাই কিন্তু বাক্যের শর্ত জুড়ে দেওয়ার জন্য দারুণ কাজের। ইফ আর আনলেস এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, বিশেষ করে পরীক্ষার জন্য। দেখুন, ইফ একটা পজিটিভ বা হ্যাঁ সূচক শর্ত দেয়, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, মানে যদি পরিশ্রম করা হয় তাহলে পাস করা যাবে। আর আনলেস ঠিক তার উল্টো, একটা নেগেটিভ বা না সূচক শর্ত। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস, মানে যদি না পরিশ্রম করা হয় তাহলে পাস করা যাবে না। এই ছোট পার্থক্যটাই কিন্তু পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। এবার একটা অ্যাডভান্সড জিনিস দেখা যাক, যেটাকে বলে ইনভার্সন। এই যে বাক্যটা হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ সেট থিংস রাইট, এটার আসল মানে কিন্তু ইফ আই হ্যাড বিন দেয়ার। এখানে কি করা হয়েছে? অক্সিলিয়ারি ভার্ব হ্যাডকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়েছে। এতে বাক্যটা আরও বেশি ফর্মাল আর জোরদার শোনায়। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, বিশেষ করে এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্নে এই ধরনের স্ট্রাকচার কিন্তু প্রায়ই দেখতে পাওয়া যায়। আচ্ছা, দুটো কোড তো ডিকোড করা হলো। এবার চলুন আমাদের তৃতীয় কোড মানে ক্লজ অফ কম্প্যারিজনের দিকে এগোই। নাম থেকেই স্পষ্ট, এটা দুটো জিনিসের মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। এর কাজ হল মেইন ক্লজের কোনো কাজ বা গুণের সাথে অন্য কোনো কিছুর তুলনা করা। সোজা কথায় এটা দুটো জিনিস কতটা একরকম বা কতটা আলাদা এই প্রশ্নটার উত্তর দেয়। তুলনা করার জন্য বেশ কয়েকটা দারুণ স্ট্রাকচার আছে। যেমন সমতা বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাজ, আবার কম বেশি বা পার্থক্য বোঝাতে আছে দেন। আরেকটা খুব মজার জিনিস হল দ্য, এটা দিয়ে আনুপাতিক তুলনা করা হয়। প্রত্যেকটা স্ট্রাকচারেরই কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, যা লেখাকে অনেক সুন্দর করে তোলে।
এই দ্য স্ট্রাকচারটা নিয়ে একটু আলাদা করে বলতেই হয়। এটাকে বলে প্রপোর্শনাল কম্প্যারিজন বা আনুপাতিক তুলনা। এটা খুব সুন্দরভাবে দেখায় যে একটা জিনিস বাড়ার বা কমার সাথে সাথে আরেকটা জিনিসও কিভাবে পাল্টে যাচ্ছে। যেমন দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, মানে সে যতই পাচ্ছে তার চাওয়াটাও ঠিক ততই বাড়ছে। দারুণ একটা প্রকাশভঙ্গি, তাই না? আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের শেষ অর্থাৎ চতুর্থ কর্তৃতে। এটা হলো ক্লজ অব ম্যানার। এর কাজ হলো কোনো একটা কাজ ঠিক কিভাবে বা কোন পদ্ধতিতে করা হচ্ছে সেটাকে বর্ণনা করা। এর ফাংশনটা একদম সহজ। একটা কাজ কিভাবে করা হলো সেটা বলা। এটা শুধু একটাই প্রশ্নের উত্তর দেয়, কিভাবে বা হাউ। এই ধরনের ক্লজ বানানোর জন্য অ্যাজ, জাস্ট অ্যাজ বা লাইকের মতো কিছু কনজাংশন ব্যবহার করা হয়। যেমন ধরুন, শি ডান্সেস অ্যাজ আ পিকক ডাজ। বাক্যটা পরিষ্কার বলে দিচ্ছে যে সে কিভাবে নাচে, ঠিক একটা ময়ূরের মতো। মানে কাজের ধরনটা একদম চোখের সামনে ভেসে ওঠে। তো আমরা 4টি খুব পাওয়ারফুল কোড কিন্তু ডিকোড করে ফেলেছি। এবার চলুন সবগুলোকে একসাথে একটা রিভিশন গাইডে দেখে নিই। এটাকে একটা চিট শিটও ভাবলে পারেন, যেটা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্ট। এই যে টেবিলটা দেখছেন, এটাই হলো আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম। চলুন একবার ঝালিয়ে নিই। প্রথমে আছে ক্লজ অফ রেজাল্ট, যেটা বলে কি ঘটল, আর এর জন্য আমাদের কাছে আছে সো দ্যাট। এরপর ক্লজ অফ কন্ডিশন, যেটা বলে কোন শর্তে, আর এর জন্য আছে এফ বা আনলেস। 3 নম্বরে ক্লজ অফ কম্প্যারিজন, যেটা তুলনা করে, আর তার জন্য ব্যবহার হয় অ্যাজ দেন। আর একদম শেষে ক্লজ অফ ম্যানার, যেটা বলে দেয় কাজটা কিভাবে করা হলো, আর এর জন্য আছে অ্যাজ বা লাইক। এই টেবিলটা মাথায় রাখলে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করাটা মানে একদম সহজ হয়ে যাবে। তাহলে গ্রামারের কোড তো ভাঙা হলো। এখন আসল প্রশ্নটা হলো, এই যে নতুন টুলগুলো আমরা পেলাম, এই জ্ঞানটা আমাদের ভাবনা প্রকাশের ধরনকে কিভাবে বদলে দিতে পারে? এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে যে কোনো লেখাকে কিন্তু আরও অনেক বেশি নিখুঁত, আরও শক্তিশালী আর আকর্ষণীয় করে তোলা যায়। ব্যাপারটা একবার ভেবে দেখবেন।